নমস্কার, বেঙ্গল থিংস আয়োজিত এই ওয়েবিনারে আপনাদের স্বাগত। এটা বলা যেতে পারে যে আধুনিক মানব সভ্যতা সম্ভবত সবচেয়ে সংকটময় অবস্থার মধ্যে দিয়ে চলছে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব এক নজিরবিহীন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গোটা বিশ্ব আজ স্তব্ধ, আতঙ্কিত, দিশেহারা। আমাদের সবার মনেই আজ অসংখ্য প্রশ্ন, যদিও সঠিক উত্তর হয়তো কারোরই জানা নেই। এমনই এক পরিস্থিতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত 7টি বিষয় নিয়ে আমরা পৌঁছে গেছিলাম এই সমাজের 7জন অভিজ্ঞ, কৃতী ও সমাজ সচেতন ব্যক্তিত্বের কাছে। আমাদের প্রশ্নের উত্তরে তারা কি জানালেন তা আপনাদের জানাবো এই ওয়েবিনারে। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে মেডিকেল এমার্জেন্সি ইস্যুটা ঠিক কি এবং সারা বিশ্বের দিকে এই বাংলায় আমরা কিভাবে সেটাকে অ্যাড্রেস করছি। এ প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী শ্রী নয়ন চৌধুরীকে আমরা প্রশ্ন করেছিলাম। দেখুন তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের। এই যে কোভিড-19 ভাইরাস এর যে প্রকোপ, এটা কেবল পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে তথা গোটা পৃথিবীতে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গোটা ওয়ার্ল্ডে একটা মেডিকেল এমার্জেন্সি ডিক্লেয়ার। মেডিকেল এমার্জেন্সিটা কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি জানি না। যা আছে আমাদের রাজ্যের কি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করছে বা ডেথ সার্টিফিকেট ইস্যু করার জন্য ডিরেক্টিভ দিচ্ছে, সেটা আমার কাছে আশ্চর্য লেগেছে। একটা মেডিকেল এথিক্সের বিরুদ্ধে আমি যতদূর জানি। আমরা সাধারণ মানুষ সত্যি শঙ্কিত, ভয়ার্ত হয়ে আছে। কি হতে চলেছে? জল কি মাথার উপর দিয়ে চলে গেছে, চলছে? আমরা কি বিপদে ঢুকে গেছি? একদম আগ্নেয়গিরির ক্রেটারে বসে রয়েছি। ভাববার বিষয়। যখন লকডাউন ঘোষণা হয় তখন অনেক রকমের মন্তব্য বাইরে আসে। আপনি বলুন তো, এই যে কোভিড-19 ভাইরাস যেটা, সেটা সম্বন্ধে কজনের ধারণা আছে? ধারণা থাকার কথা না, সাধারণ লোকের ধারণা থাকারও কথা। এটা সিঙ্গেল স্ট্রেন ভাইরাস, মানে আরএনএ ভাইরাস। এটা 3টে স্ট্রেন দিয়ে এটা টোটালি অ্যাটাক হচ্ছে আর কি। এর টাইম টু টাইম এটা মোডটা চেঞ্জ হচ্ছে। ডাক্তারদেরও বলছে, এক্সপার্ট যারা তারাও বলছেন যে মোড চেঞ্জ হচ্ছে। কিন্তু এর একটা বিশেষ গুণ রয়েছে, অবশ্যই বদগুণ, যার জন্য এটা প্যান্ডেমিকে দাঁড়িয়ে গেছে। এটা ড্রপলেট আকারে ছড়ায়, স্নিজার, কাফ থেকে ছড়াচ্ছে। এটা পোলিও ভাইরাসের সঙ্গে তুলনা করলে হবে না। পোলিও ভাইরাসটা একটা ভ্যাকসিনেশনের মাধ্যমে, যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, মেডিকেল সায়েন্সের লোকরা আরো ভালো বলতে পারবে, সেটা দিয়ে এটাকে কার্ভ করা গেছে, অলমোস্ট ইরাডিকেট ফ্রম ইন্ডিয়া। যাই হোক, এখনো পর্যন্ত তো ভ্যাকসিনেশন বেরোয়নি কোভিড-19 এর। তাহলে উপায়টা কি? লকডাউনটা কারণটা কি? যে সাপ্লাই ট্রান্সমিশন যেটা হচ্ছে ভাইরাসের, সেটাকে কাট আপ করা। দ্বিতীয় কোনো অপশন আছে কি? তাহলে এই ইমার্জেন্সি ব্যাপারটা আসছে। তাহলে ফ্রন্টলাইন ডিউটি কারা করছে? ডাক্তার, সিস্টার, প্যাথোলজিস্ট, ওয়ার্ড বয় ও অন্যান্য মেডিকেল স্টাফস তাদের সাপোর্ট করছেন বা হেল্প করছেন বিষয়টা ক্যারি করার জন্য অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিক। এখানে অযথা জিনিসটাকে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়ে এমার্জেন্সিটাকে ডিভ্যালুট করা, ডিমিন করা, বিপজ্জনক দিকে নিয়ে গেছে। আমি তো, আমাদের কাছে খবর আসছে বা মিডিয়ার তরফ থেকে পাচ্ছেন, অন্যান্য সোর্স থেকে, চারিদিকে হটস্পট সৃষ্টি হয়েছে। এই এমার্জেন্সিটাকে যদি গাইডলাইন অনুযায়ী, ওয়ের গাইডলাইন বা কনসার্ন পিপলের গাইডলাইন অনুযায়ী, ডক্টরস বিশেষ প্রেসাইজলি, এবং ভিরোলজিস্ট যারা আছে, ভাইরাস ব্যাকটেরিয়া বিষয়, তাদের কথা অনুযায়ী ইমার্জেন্সিটা যদি ক্যারি আউট করা যেত, তাহলে কি এই জায়গায় পৌঁছাতো? লকডাউনকে পালন করা হলো না। একটা বিশেষ সম্প্রদায় যেখানে সপ্তাহে যখন তখন এক জায়গায় মিলিত হচ্ছে, তার ফলে ছড়াচ্ছে। দিল্লির একটা নিজামুদ্দিনের ঘটনা, সেটাকে আফটার মাথ, ওটা ঘটে যাওয়ার পরে কিভাবে গভর্নমেন্ট ডিরেক্টিভস পাঠালো, তাদেরকে কিভাবে কোয়ারেন্টাইন করা দরকার, সেটাও হলো না, যথাযথভাবে হলো না, এবং খুঁজেও বার করা গেল না। আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে জনসংখ্যার ভিত্তিতে যত পরিমাণ ডাক্তার থাকার কথা, তার থেকে সংখ্যায় অনেক কম, সিস্টার আরো কম, এবং হাইটেক প্যাথোলজিস্ট যারা এটাকে টেস্টিংটাকে ক্যারি আউট করবে, তাদেরও সংখ্যা কম। তার মানে ল্যাবের সংখ্যা কম। তাতেও গাফিলতি। ডাক্তারদের সিকিউরিটি মানে হচ্ছে পিপি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস, যেটা নিয়ে একজন স্বনামধন্য ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যেহেতু প্রোটেস্ট করেছে, অরিজিনাল ব্যাপারটা জানিয়েছে, তাকে থানাতে ডেকে হ্যারাস করা হলো অলমোস্ট। হোয়াট ইজ দিস?
এটা কি এমার্জেন্সি ফলো করার প্রসেস? আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন, যারা প্যানেলিস্ট হয়েছে বেঙ্গল থিংস, ডাক্তার বা এক্সপার্ট যারা আছে তারা ছাড়া অন্য কেউ এটা বলতে পারবে? কে কোনদিন আগে ফেস করেছে? কেউ জানে কোভিড-19 ভাইরাসটা আগে কিভাবে কোনো জায়গায় ট্রিটমেন্ট হয়েছে কিনা, আগে কোনদিন হয়েছিল কিনা? কারো কাছে রেকর্ড আছে? বিশ্বের তাবর তাবর উন্নয়ন দেশ, ডেভেলপড কান্ট্রি যাদের বলি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ধরাশায়ী হয়ে গেছে। এত কিছু জানা সত্ত্বেও ইমার্জেন্সিটাকে এইভাবে উল্লঙ্ঘন করা, কি হচ্ছে এটা? কোন দিকে নিয়ে যাচ্ছে? এরপরে যদি এমন কিছু না হয়, ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় যদি আমি তো রাস্তায় যদি মৃতদেহের মিছিল না দেখতে পাই, তার মধ্যে আমিও সামিল হলাম, বলা যায় না। রোগ তো কাউকে ছাড়ে না। আমলা হোক, গামলা হোক, রাজনীতিবিদ হোক, পুলিশ হোক, অফিসার হোক, যেই হোক, রোগ তো কাউকে ছাড়ে না। যে অদৃশ্য একটা ভাইরাস ছাড়ে না। ভাববার জন্য আমি আবেদন করছি, করজোর আবেদন করছি কনসার্ন অথরিটিকে, রাজ্য সরকারের সর্বোচ্চ যিনি আছেন তাকেও, এবং যারা এটা দেখছেন তাদেরকে শক্ত হাতে দমন করুন। ডাক্তারদের উপরে একটা গাড়ি আটকে দেওয়া, ভাঙচুর করা, সিস্টারদের উপরে অভব্য আচরণ, প্যাথোলজিস্টদের কাজ করতে না দেওয়া, ডেড বডি সরিয়ে না দেওয়া, যারা এই অর্ডারগুলো ক্যারি আউট করবে না, যারা এইভাবে আঘাতপ্রাপ্ত করবে, তাদের এনএসএ 1980 ইমপ্লিমেন্ট করুন, অন্যান্য রাজ্যের মতো শক্ত হাতে দমন করুন। এটা আবেদন রইল। কার জন্য? সমাজকে সুরক্ষার জন্য, মানুষের জন্য, মানুষকে বাঁচাতে। রাজনীতি পরে হবে। সুস্থ সবল সমাজ যখন তৈরি হবে, মনুষ্য জাতি যখন সুস্থ থাকবেন, সঠিক থাকবে, তখন রীতির লড়াই হবে, তখন তর্ক হবে, বিতর্ক হবে, নিজেদের মত প্রকাশ করার জায়গা থাকবে। রাজনীতি তো নীতির রাজা, সবার উপরে, সবাইকে নিয়ে চলতে হয়, সেটাই তো রাজনীতি। কেউ এটার মধ্যে দ্বিমত করতে পারে কি? আপনাদেরকে কারো দ্বিমত আছে এর মধ্যে? হোক না, তখন এখন ইমার্জেন্সিটা পালন করা হোক। আমার বলার উদ্দেশ্য, সে সকল রাজনীতিবিদদের যারা রাজনীতি করেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই পরিস্থিতিটা কি রাজনীতি করার উপযুক্ত? কিন্তু এই যে অদৃশ্য একটা শক্তি, অদৃশ্য একটা শত্রু, বিনাশের জন্য গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। এ সময় আমি আমার রাজ্যের সর্বোচ্চ কর্তাকে, সর্বোচ্চ শাসককে আমি আবেদন করতে চাই, এবং তার প্রশাসনকে, এই অদৃশ্য শক্তিকে সাহায্য করার জন্য তাদের পাশে দাঁড়ান যারা ফ্রন্টলাইন ডিউটি করছে। তাদেরকে সমস্ত উপযোগী যা প্রয়োজন তাকে প্রোভাইড করুন। কারণ এই যুদ্ধটা একটা বিশাল করাল শক্তির সঙ্গে জিততেই হবে, আমাদের জিততেই হবে, জিতবই। আমি তো আগেও বলেছি, এখনো বলছি, ভারতবর্ষের ডাক্তারদের উপর অগাধ বিশ্বাস। এরা মানবরূপী ভগবান, এরা পারে না এমন কিছু না, পারবেই, জিতবেই। পৃথিবীর মেডিকেল সায়েন্সের এরা টপের মধ্যে পড়ে, টপ 2 এর মধ্যে আছে। দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অনেকেই জানেন, গর্ব করার মতো। লকডাউনকে ফলো করার জন্য আপনি যা প্রয়োজন আছে সেটা প্রয়োগ করুন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 প্রয়োগ করুন। ডাক্তারদের উপর অ্যাটাক, গাড়ি ভাঙচুর করা, আটকে রাখা, সিস্টারদের সঙ্গে, নার্সদের সঙ্গে অভব্য আচরণ, অসাংবিধানিক ভাষায় তাদের গালাগালাজ করা, অন্যায়, অপরাধ, পাপের নামান্তর। এই পাপের ভাগিদার আমরা হতে চাই। শক্ত হাতে দমন করুন। আপনাকে সবাই প্রশংসা করবে, একদম দায়িত্ব নিয়ে বলছি, সবাই প্রশংসা করবে যে শক্ত হাতে দমন করেছে, প্রশাসন চালাতে যায়। বাঁচান, আগ্নেয়গিরির মধ্যে চলছি আমরা, কেউ বাঁচবে না, রোগ কাউকে ছাড়ে না। আবার ধন্যবাদ জানাই আমার প্যানেলিস্ট যারা আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার সঙ্গে একমত হতেও পারেন, নাও হতে পারেন, তবে আনাড়ি দিয়ে প্রশাসন চালানো যায় না। এরকম একটা ক্রিটিক্যাল কেসে আনাড়ি দিয়ে চালানো যায় না, অসম্ভব। একটা সাধারণ মানুষও বলতে পারে। আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়। আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন। জয় হিন্দ। নয়নবাবুর এই বক্তব্যের সাথে আমরা সবাই একমত যে এই যুদ্ধ আমাদের জিততেই হবে, আর আমরা জিতবই। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই লকডাউনের সিদ্ধান্ত কি আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করলো? আমাদের দেশের গণতন্ত্র কি আজ বিপন্ন?
আমাদের দেশের গণতন্ত্রের পুনরুত্থানের কি প্রয়োজন হয়ে পড়েছে? আমাদের সংবিধান বা দেশের আইন ঠিক কি বলছে? আমরা এই প্রশ্নটা করেছিলাম কলকাতার হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী গৌরব বসু মহাশয়কে। উনি কি জানালেন আপনারা দেখুন। নমস্কার, আমি গৌরব বসু, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। আজকে টপিক ফান্ডামেন্টাল রাইটস আর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। রেস্টোরেশন অফ ডেমোক্রেসির ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ ইটস অলরেডি এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। ডেমোক্রেসি ছিনিয়ে নেওয়া হয়নি, আর কিছু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ডেড হয়েছে। ফান্ডামেন্টাল রাইটসের ভেতরে যা আমরা দেখছি বা যা কনস্টিটিউশনে আছে, ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রম ওয়ান টেরিটরি টু আদার, সেটা কমপ্লিটলি সাসপেন্ড করে দেওয়া হয়েছে বিকজ অফ প্যান্ডামিক কোভিড-19, এবং সেটা ঠিকই কাজ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট। স্টেট লকডাউন এবং ন্যাশনাল লকডাউন আপ টু 3rd মে যেটা চলছে, সেটা আমাদের সুরক্ষার জন্যই সরকার করছে এবং সেটা আমরা স্বাগত জানাচ্ছি। এরপরে আরও কিছু মৌলিক অধিকার আছে বা ফান্ডামেন্টাল রাইট আছে, তার উপরে আমরা কিছু বলবো। যেমন রাইট টু অ্যাসেম্বল পিসফুলি, সেটাও সাসপেন্ড হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে লকডাউন, যেখানে রেড জোন হয়ে আছে, সেখানে কোনো জমায়েতই হবে না, সেটা সরকার ঠিকই করছে। আর একটা জিনিস বলবো যে রাইট টু প্রফেশন, ট্রেড অ্যান্ড বিজনেস, এটাও সাসপেন্ডেড হচ্ছে। এখন প্রফেশনের ক্ষেত্রে ডাক্তাররা তো যাবে হসপিটালে, তো তারা এক্সেপশনের ভেতরে পড়ছে। তার সঙ্গে আরও এক্সেপশন আছে নার্স এবং মেডিকেল যারা কাজ করছেন, মেডিকেল হসপিটালে যারা আছেন, তারা যারা কাজ করছেন, তারা এই আওতার ভেতরে পড়ছে। ট্রেড এবং বিজনেসের ভেতরে অনলি এসেনশিয়াল কমোডিটিস যারা দিতে পারছেন বা যে সুবিধাগুলো দিতে পারছেন, সেইগুলোই শুধু খোলা রাখা হয়েছে, বাকি সমস্ত ট্রেড অ্যান্ড বিজনেস। তো এই অবস্থাতে এটাই করণীয়, করাটা দরকার, এবং সরকার পথেই হাঁটছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 21-এ রাইট টু লাইফ আছে, এবং মোর ইম্পর্টেন্টলি এই যে প্যান্ডেমিকটা যেটা হয়েছে কোভিড-19-এ, আমাদের এই সাধারণ নাগরিকদের একটা রাইট টু নো আছে। রাইট টু নো মানে ইন রেসপেক্ট অফ দ্য প্যান্ডেমিক, যে এই কোভিডটা কতটা রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা সক্ষম হয়েছে কমানো। তো সেই ব্যাপারে আমাদের রাজ্য সরকারের কাছে কিছু প্রশ্ন থাকতেই পারে। সাপ্রেশন অফ ফ্যাক্ট আমার মনে হচ্ছে ক্ষেত্রে একটা বড় অভিযোগ উঠছে, সেটা হচ্ছে যে পুল টেস্টিং করা হচ্ছে না। পুল টেস্টিংয়ের এখনও টেস্টিং আমাদের ধরুন 10 কোটি কি 12 কোটি লোকজনের ভেতরে মাত্র 3000 হয়েছে। 12 কোটির ভেতরে টেস্টিং, শুধু স্যাম্পল টেস্টিং হয়েছে মাত্র 3000। এই সংখ্যাটা ভীষণই কম। তো এই 3000-এর ভেতরে টেস্ট করার পরে আপনি কীরকমভাবে ডিফারেন্সিয়েট করছেন, একটা লোক রেড জোনে থাকবে কি অরেঞ্জ জোনে থাকবে কি গ্রিন জোনে থাকবে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যেটা অভিযোগ উঠছে, যে স্যাম্পল টেস্টিং ঠিকভাবে করা হচ্ছে না, এবং মানে এনাফ স্যাম্পলস আর নট গোয়িং টু দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্ডেমিক ডিজিজ, যেটা সেখানে তথ্য ঠিক করে যাওয়া হচ্ছে না। এবং আরেকটা অভিযোগ উঠছে যে যারা মারা যাচ্ছেন, কোভিড-19 টেস্ট পজিটিভ হয়েছে, চিকিৎসাধীন, তারপরে মারা যাচ্ছেন, সেখানে কিন্তু রাজ্য সরকারের স্টেট অ্যাপয়েন্টেড কমিটি বলে দিচ্ছেন যে কোভিড টেস্টে মারা গেছেন কি যায়। এই 5টা ব্যাপারে রাজ্য সরকার উত্তরগুলো তাদের নাগরিককে দিক। আরেকটা ছোট্ট প্রশ্ন, এসেনশিয়াল কমোডিটি যেটা রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট FCI এর মাধ্যমে পাঠাচ্ছেন, যে রেশনগুলো দেবার কথা, সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কীরকমভাবে ডিস্ট্রিবিউট হয়েছে সেই তথ্য রাজ্য সরকার জানে।
আশা করি আগামী দিনে রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা আমরা পাব। আমরাও আশা করছি প্রশাসন নিশ্চয়ই অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। আচ্ছা, লকডাউনে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কাটা লাগলো তা আমাদের ঠিক কতটা প্রভাবিত করবে? 130 কোটি মানুষের দেশের অর্থনীতির ঠিক কি অবস্থা? বাংলার অবস্থাটাই বা কি? আমরা এই প্রশ্নটা করেছিলাম সফল উদ্যোগপতি ও মৌলিক চিন্তাবিদ শ্রী সুরজিৎ সেনগুপ্ত মহাশয়কে। দেখুন উনি কি জানালেন আমাদের। নমস্কার, বেঙ্গল থিংস এর ওয়েবিনারকে আমি স্বাগত জানাই। আমি মনে করি এই আলোচনার প্রাসঙ্গিকতাগুলো অত্যন্ত প্রয়োজনীয় আজকের দিনের কথা ভেবে। বিশেষ করে পৃথিবীতে এক অভূতপূর্ব পরিস্থিতির উদ্ভব হয়েছে এই উহান ভাইরাসের জন্য। প্রায় 190টা দেশ আক্রান্ত, প্রচুর লোক মারা গেছেন। বিশ্বের 50% লোক লকডাউনের মধ্যে আছেন। দেশের প্রত্যেক দেশ নিজেদের বর্ডারকে আটকে রেখেছেন। এই পরিস্থিতি আমাদের জীবদ্দশায় আমরা কোনোদিন দেখিনি, আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আর সব থেকে সমস্যার কারণ হচ্ছে যে এর কোনো পরিচিত বা জানা কোনো রকম ভ্যাকসিন নেই, কোনো রকম ওষুধ নেই। অতএব এই অচেনা শত্রুর সাথে মোকাবিলা করতে এখন বিশ্বের সমস্ত দেশ, অর্থাৎ G7 নেশনের প্রত্যেকটি দেশ ভয়াবহভাবে আক্রান্ত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতন শক্তিশালী এবং সব থেকে বড় ইকোনমি সব থেকে বেশি আক্রান্ত। এই অবস্থায় একদিকে মানুষের জীবন রক্ষা, অন্যদিকে মানুষের ইকোনমিকে রক্ষা করে যাতে আগামীকালে মানুষ ঠিক করে কাজকর্ম করে রোজগার করে থাকতে পারে, এই উভয় সংকটে, এই ধর্ম সংকটের মধ্যে সমস্ত রাষ্ট্র পড়ে আছে। তাই জন্য লকডাউন থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় তার জন্য পরিকল্পনা চলছে। আমাদের এই উহান ভাইরাস সম্বন্ধে আমাদের যেটুকু আমরা জানতে পেরেছি, এর কোনো প্রতিষেধক ওষুধ নেই, ভ্যাকসিন নেই। একমাত্র যেটা কার্যকরী হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড আইসোলেশন। এর জন্যই লকডাউন করতে হচ্ছে। কিন্তু দেখুন, লকডাউন যদি দীর্ঘকাল ধরে চলে তাহলে অর্থনীতিতে খুব বিরূপ প্রভাব পড়বে। তো এর থেকে কী করে বেরোনো যায় তার জন্য একটা এক্সিট স্ট্র্যাটেজি চিন্তা করছেন সমস্ত সরকারেরা, যে যাতে মানুষের জীবনটাকে রক্ষা করে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যায়। সুখের কথা হচ্ছে যে এই অবস্থায় বিভিন্ন মহলে বলা হচ্ছে যে G20 নেশনসের মধ্যে ভারতবর্ষের ইকোনমি 2020-21 সালে অলমোস্ট 2% জিডিপি গ্রোথ হবে এবং 2021-22 সালে এই জিডিপি গ্রোথটাকে আশা করা যাচ্ছে 7.4%-এ নিয়ে যাওয়া যাবে। প্রবলেম হচ্ছে পশ্চিমবঙ্গের ইকোনমি নিয়ে আমি একটা আগে কথা বলতে চাই। সেটা হচ্ছে, একটা কথায় আছে বিজনেস পার্লেন্সে, that if you don't know where you are going, then any road will do. আমাদের এটাই হচ্ছে সমস্যা। আমরা জানি না, আমরা ফোকাস নই এই ইন্ডাস্ট্রিকে, এই ইকোনমিটাকে আমরা কি করে এগিয়ে নিয়ে যাব। গত 4 দশকের উপরে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কাঠামোটা খুবই দুঃখজনক অবস্থায় আছে। বামফ্রন্ট আমলে 3 দশকের উপরে ওরা সিস্টেম্যাটিক্যালি কি করে ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশনকে ডিকনস্ট্রাক্ট করা যায় সে সম্বন্ধে ওরা সবসময় কাজ করেছেন। শেষের 5 বছরের শেষ দিকটায় যখন বামফ্রন্ট সরকার চিন্তা করে উঠলেন যে এবার কিছু রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা দরকার, কিছু ইনভেস্টমেন্ট আনা দরকার, সেই জন্য যখন উদ্যোগ করলেন, প্রয়াস করলেন, সেই সময় তাদের এখনকার যারা রাজ্য চালাচ্ছেন, যে পলিটিক্যাল পার্টি টিএমসি এবং তার নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি এলেন পাওয়ারে এবং একদম নেতিবাচক ইঙ্গিত দিয়ে। কি হলো ব্যাপারটা হলো যে আমরা সিঙ্গুর নন্দীগ্রামের এগেনস্টে তিনি প্রোটেস্ট করলেন। প্রোটেস্ট করে জানালেন যে এগুলো হচ্ছে জনবিরোধী এবং সেই হিসাবে সমস্ত যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইনভেস্টার্স তারা একেবারে প্যানিকড হয়ে গেল।
তারা বুঝতে পারলো না যে এইখানে আমাদের ফার্দার ইনভেস্টমেন্টের কথা চিন্তা করা উচিত কি উচিত নয়। টাটার মতন বিশাল এন্টারপ্রাইজ 1,000 কোটি টাকার উপরে ইনভেস্ট করে সিঙ্গুরে ছেড়ে চলে যেতে বাধ্য হলো গুজরাটে। এখনকার সরকারের কোনো বিজনেস সম্বন্ধে, ইনভেস্টমেন্ট সম্বন্ধে কোনো রকম ফোকাস নেই, কোনো রকম স্ট্র্যাটেজি নেই। তারা বছরে একটা করে বিজনেস মিট করেন, ঘটা করে সমস্ত পুঁজিপতিরা আসেন এখানে, বড় বড় প্রমিস করেন। সো ইট হ্যাজ বিকাম অ্যান ইয়ারলি রিচুয়াল, তার থেকে কোনো রকম আউটকাম নেই। আমাদের যে ইকোনমিক পলিসি আছে বা পরিকাঠামো আছে বা যে ধরনের আমাদের ফিলোসফিসগুলো আছে, তার সেগুলো ইনভেস্টরদের কনফিডেন্স ইন্সপায়ার করে না। একটা সামান্য জিনিস বলি, এক সময় বড় বড় আইটি জায়ান্টরা, ইনফোসিস, উইপ্রো, টিসিএস, এরা চেয়েছিল তাদের ব্যবসাটাকে পশ্চিমবঙ্গে অনেক বিস্তার করতে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এসিজেড সম্বন্ধে একটা অ্যালার্জি থাকাতে তারা এই জিনিসটা থেকে পিছিয়ে যান। এতে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আমরা এখন বুঝতে পারছি। ভেবে দেখবেন যে ভারতবর্ষের আইটি ইন্ডাস্ট্রি কিন্তু প্রাথমিকভাবে আমাদের ছেলেমেয়েরাই চালাচ্ছে। তারা খালি আমাদের রাজ্যে কাজ করতে পারছে না, তারা ব্যাঙ্গালোর যাচ্ছে, পুনে যাচ্ছে, এমনকি আমাদের ভুবনেশ্বর আমাদের থেকে অনেকটা এগিয়ে চলে গেছে। যখন লকডাউন আস্তে আস্তে রিল্যাক্স করা হবে এবং আইসোলেশনসগুলো কমতে আরম্ভ করবে, তখন হচ্ছে আসল ইকোনমিক চ্যালেঞ্জ। প্রথমত যে সমস্ত মাইগ্রেন্ট লেবার আছে, যারা ডেইলি ওয়েজ আর্নার্স, তাদের অবস্থা খুব খারাপ। কারণ দীর্ঘ 40 দিনের বেরোজগারের পরে তাদের পক্ষে জীবনটাকে গুছিয়ে নিয়ে চলা খুব মুশকিল। সেখানে সরকারের দরকার অ্যাক্টিভলি ইনভলভ হয়ে তাদের জীবনটাকে, যাকে আমরা বলি হ্যান্ড হোল্ডিং করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। এর সাথে আছে আপনার অন্যান্য কলকারখানা। ফরচুনেটলি আপনার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে তেমন কিছু পড়েনি, এফেক্ট হয়নি, খারাপ এফেক্ট হয়নি। এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি চলেছে এবং সুখের কথা হচ্ছে যে এগ্রিকালচারাল আউটপুট এবছর অত্যন্ত ভালো হওয়ার প্রত্যাশা আছে। এবং এটাও সুখের কথা যে এবছর মনসুন, আবহাওয়া দপ্তর বলেছেন যে মনসুন নর্মাল হবে, তার ফলে আমাদের এগ্রিকালচারের দিকটাকে আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারব। এবার প্রশ্ন হচ্ছে যে যেটা ইমিডিয়েট দরকার, যে লকডাউনের পরে লোকেদের হাতে কি করে টাকা যায় যাতে ইকোনমিক অ্যাক্টিভিটি চালু হয়, সোশ্যাল ডিস্টেন্সিং এর নর্ম যদি মেনে চলতে হয়, তা সত্ত্বেও কি করে চালু হয়, সেগুলো স্ট্র্যাটেজির মধ্যে করে সে সম্বন্ধে একটা অপারেটিং প্রসিডিওর করে কাজ করতে হবে। এবার আসি আগামী দিনে অর্থনীতিকে কি করে আমরা আরো সমৃদ্ধ করব। দেখুন, আগেই বলেছি যে পুঁজি যারা লগ্নি করবেন তাদের কনফিডেন্স লেভেলকে আমাদের ফিরে পেতে হবে। টিপিক্যালি বলে যে পিইএসটি অ্যানালিসিস ঠিক করে করা আমাদের দরকার। কি পিইএসটি অ্যানালিসিস? পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস। এগুলো যদি আমরা ঠিক করে না করে ইনভেস্টর ফ্রেন্ডলি না করি, তাহলে কোনো লগ্নিকরণ হবে না। এখানে যতই মুখে লোকেরা বলুক না কেন, যতই পুঁজিপতিরা মুখে বলুক না কেন, তারা করবেন না। এর জন্য দরকার আমাদের একটা ভিশনিং এক্সারসাইজ, এর জন্য স্ট্র্যাটেজি ম্যাপিং দরকার এবং কি স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভগুলোকে আমরা কি করে ডিপ্লয় করবো, রোল আউট করবো, সেগুলো করা দরকার। আপনি দেখুন, আমাদের দেশে কিন্তু আমাদের রাজ্যে কোনো কিছুর অভাব নেই, ইনক্লুডিং হিউম্যান ক্যাপিটাল। সেই হিউম্যান ক্যাপিটালগুলো আনফর্চুনেটলি আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু অন্যান্য রাজ্যে যারা কাজ করে তাদের অর্থনীতিকে মজবুত করছেন। আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারি যে আমরা কি করে এগ্রিকালচারে আরো ভ্যালু অ্যাডিশন করে আরো ফার্মারদের রোজগার বাড়াতে পারি। এখন দেখুন, চায়না থেকে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই বলেছে যে ব্যবসা বাণিজ্য, ইনক্লুডিং সাউথ কোরিয়া, বলেছে যে ব্যবসা ওখান থেকে তুলে নিয়ে আসবে বাইরে। এবং এটাকে আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ ভারতবর্ষের পক্ষে এবং পশ্চিমবঙ্গের পক্ষে, বিকজ পশ্চিমবঙ্গের একটা ম্যানুফ্যাকচারিং এর লেগেসি আছে। এর অ্যাডভান্টেজ আমাদের নেওয়া উচিত, আমাদের তৈরি থাকা উচিত, যাতে আমরা ইমিডিয়েটলি কোনো রকম প্রস্তাব এলে সেগুলোকে আমরা জানে সার্ভিস করতে পারি।
যে কোনো যুদ্ধের ফলাফল নির্ভর করে সেই যুদ্ধের রণনীতি ও সৈনিকদের ওপর। আর সারা বিশ্বে যে এখন একটা জৈব যুদ্ধ চলছে সে কথা আমরা প্রায় সবাই মানছি। এই যুদ্ধের রণনীতির কথা ইতিমধ্যেই আপনারা শুনেছেন, কিন্তু এই যুদ্ধের যারা সৈনিক অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ঠিক কি অবস্থা? তাদের তো লকডাউন নয়, বরং রোজই তাদের ওভারটাইম ডিউটি চলছে দেশ বাঁচানোর জন্য। তাদের এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা ঠিক কি এটা জানতে আমরা যোগাযোগ করেছিলাম ইন্টারন্যাশনালি অ্যাক্লেম ফ্যাশন ডিজাইনার শ্রীমতী অগ্নিমিত্রা পালের সাথে, যিনি অলরেডি ডাক্তারদের সুরক্ষা সরঞ্জাম তৈরি করার জন্য প্রশাসনের দিকে তার হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন দেখে নি তিনি কি জানালেন আমাদেরকে এই ওয়েবিনারে। নমস্কার, আমি বেঙ্গল থিংসের সমস্ত প্যানেলিস্টদের ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং এই সুযোগটা দেওয়ার জন্য কিছু কথা বলার। আপনারা জানেন যে আমরা সারা বিশ্বের মানুষ আজকে একটি আমাদের শত্রু, অচেনা, অজানা, অদৃশ্য একটি শত্রু, তার নাম করোনা ভাইরাস 19। তাদের সাথে আমরা যুদ্ধ করে চলেছি মনুষ্য জাতিকে বাঁচাবার জন্য। এবং এই যুদ্ধে যারা সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করে চলেছেন, ফ্রন্ট লাইন ওয়ারিয়ার্স, তারা হচ্ছেন আমাদের ডাক্তারবাবু, নার্স, ওয়ার্ড বয় এবং সমস্ত হেলথ সার্ভিসেসের মানুষরা। আজকে আমাদের দেশকে যেমন আমাদের আর্মি বর্ডারে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করেন, ভারতবর্ষকে বাঁচান, ঠিক তেমনভাবেই আমাদের এই ডাক্তারবাবুরা এবং সমস্ত হেলথ ওয়ার্কার্সরা আমাদেরকে বাঁচানোর, আমাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু খুব আনফর্চুনেট যে আজকে তাদের যে এই যে স্যাক্রিফাইস, তাদের যে এই কাজ, আমরা কিন্তু সেই সম্মানটা জানাতে পারিনি। আমরা তাদেরকে থুতু দিয়েছি, তাদের গায়ে থুতু দিয়েছি, তাদের গায়ে ইট ফেলেছি, তাদেরকে আক্রমণ করেছি, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদেরকে পিপিই অবধি দিতে পারিনি। আজকে প্রথম আমরা দেখেছি যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, পিপিই, যেটা হু থেকে বলে দেওয়া হয়েছে একান্ত জরুরি এবং সেটা করোনা ভাইরাসকে লড়াই করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সেটা পড়া ছাড়া কোনো উপায় নেই, ইউ উইল গেট ইনফেক্টেড। সেই পিপিই অবধি ডাক্তারবাবুরা পাননি এবং তাদেরকে বাচ্চাদের রেইনকোট পরানো হয়েছে এবং সেটা বলার জন্য ডক্টর ইন্দ্রনীল খানের মতো ডাক্তারকে থানায় নিয়ে গিয়ে 3-4 ঘন্টা জেরাও করা হয়েছে। সে কথা নয়, বাদ দিলাম। তারপরে ডাক্তারবাবুরা গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, তারা অনেকেই পিপি পেয়েছে, ইকুইপমেন্ট সব পাওয়া গেছে, স্যানিটাইজার পেয়েছেন, সব কিছু পেয়েছেন, কিন্তু এখনও অনেক মানুষের কাছে সেগুলো পৌঁছয়নি। আমি আসানসোলের মেয়ে এবং আসানসোলের নার্সরা আমাকে সেদিনকেই ফোন করেছিলেন। তারা জানালেন যে তাদের সার্জিক্যাল মাস্ক পরে তারা আইসোলেশন ওয়ার্ডে ডিউটি করছেন। আপনারা ভাবতে পারেন যে একটা সার্জিক্যাল মাস্ক পরে আইসোলেশন ওয়ার্ডে গিয়ে একজন কোভিড পেশেন্টকে হ্যান্ডেল করা কতটা ডেঞ্জারাস। এবং আরেকটাও কথা বলি আপনাদের, এখনো অবধি যেসব পেশেন্টস, যারা সিমটমস নিয়ে আসছেন, কোভিডের সিমটমস, ধরুন মাথায় আজকে প্রচণ্ড জ্বর রয়েছে, কি শুকনো কাশি হচ্ছে, এইসব সিমটমস নিয়ে যখন তারা আসছে তখন তাদেরকে জেনারেল ওয়ার্ডে রাখা হচ্ছে কোনো টেস্ট করা ছাড়াই। আমি জানি না কেন টেস্ট করা হচ্ছে না। নাইসেডের ডিরেক্টর তিনি কিন্তু বলেছেন যে অলমোস্ট 30,000 টেস্ট কিট কিন্তু আমাদের কাছে এখনো রয়েছে, আমাদের কলকাতায় এবং সাউথ বেঙ্গলে কিন্তু এই কিট আমাদের রয়েছে। আজকে তার সত্ত্বেও কিন্তু টেস্ট করানো হচ্ছে না এবং সেই পেশেন্ট যখন জেনারেল ওয়ার্ডে তাকে ভর্তি করা হচ্ছে, 4 দিন বাদে যখন তার জ্বর সারছে না তখন তার স্পুটাম টেস্ট করতে পাঠানো হচ্ছে হয়তো বেলেঘাটার আইডি হসপিটালে। 2 দিন বাদে যখন টেস্ট এলো তখন দেখা গেল সে করোনা পজিটিভ এবং করোনা পজিটিভ হওয়ার পরে তাকে শিফট করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ডে। ততদিনে কিন্তু সে জেনারেল ওয়ার্ডের সমস্ত পেশেন্টকে ইনফেক্ট করে দিয়েছে, ডাক্তারকেও ইনফেক্ট করে দিয়েছে, নার্স দিদিদেরও ইনফেক্ট করে দিয়েছে। ঠিক এই রকম ঘটনার জন্যে আজকে 6টা হাসপাতাল, জি নিউজের রিপোর্ট বলছি, আমার কথা বলছি না, 6টা হাসপাতাল বন্ধ হয়ে গেছে। কারণ কি, হাসপাতাল যারা চালান সেই ডাক্তারবাবুরা, নার্সরা, তারা কিন্তু কোয়ারেন্টাইনে চলে গেছেন, তারা ইনফেক্টেড হয়ে গেছেন। কেন ইনফেক্টেড হয়ে গেছেন? কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে মাস্ক নেই, তাদের কাছে পিপিই নেই, তাদের কাছে আর কোনো ইকুইপমেন্ট নেই। আজকে যদি ডাক্তারবাবুরা ইনফেক্টেড হয়ে যান তাহলে আপনারা ভাবতে পারেন যে আমাদের তাহলে কে দেখবে? এরপর তো পশ্চিমবাংলার মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের বলি, আজকে অনেক হাসপাতালে এরকম প্রচুর পেশেন্টস কোভিড সিমটমস নিয়ে আসছে, তাদেরকে হসপিটাল সুপারিনটেন্ডেন্ট বলে দিচ্ছে এটা ওরা নেগেটিভ, টেস্ট হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও বলে দেওয়া হচ্ছে আপনারা নেগেটিভ। তাদের হসপিটালে ভর্তি করা হচ্ছে, তারা চিকিৎসাতে রয়েছে, ডাক্তারবাবুরাও তাদের দেখছেন। অজ্ঞাত কারণে তারা হঠাৎ মারা গেলেন। মারা যাওয়ার পরে তাদের রিপোর্টে কিন্তু, ডেথ সার্টিফিকেটে কিন্তু কোভিড লেখা হচ্ছে।
কোভিড লেখা হচ্ছে এবং হুয়ের গাইডলাইন মেনে যেভাবে একজন কোভিডের মৃতদেহকে পোড়ানো উচিত বা সৎকার করা উচিত, ঠিক সেইভাবেই কিন্তু সেই মানুষকে সৎকার করা হচ্ছে। কিন্তু মাঝখান থেকে কি হলো, যে ডাক্তারবাবুরা সেই পেশেন্টদের ট্রিটমেন্ট করছিলেন, যাদের ডাক্তারবাবুরা জানতেন যে তারা নেগেটিভ, তাদের আসলে কোভিড হয়নি, তারা মাঝখান থেকে ইনফেক্টেড হয়ে গেলেন। এরকম একটি ঘটনা বলছি, নাম হচ্ছে ডক্টর স্পন্দন সাহা, ন্যাশনাল মেডিকেল কলেজের উনি ডক্টর ছিলেন, এখন উনি বাঙ্গুর হাসপাতালে ভর্তি। আরেকটি ঘটনা বলছি, কদিন আগে আপনারা জানেন এনআরএস মেডিকেল কলেজে একজন প্রসূতি তার ডেলিভারি হওয়ার পর তিনি কোভিড পজিটিভ টেস্ট হন, তিনি কোভিড পজিটিভ হন এবং সমস্ত ডেলিভারি রুম, ওটি রুম সমস্ত বন্ধ করে দেওয়া হয় স্যানিটাইজ করার জন্য, এবং সমস্ত ডাক্তারবাবু, নার্স, অলমোস্ট 90 জন, তাদেরকে এনআরএস এর যে হস্টেল সেখানে থাকতে বলা হয়। হস্টেল মানে আপনারা জানেন কোনো রুমে সেখানে একজন, কোনো রুমে সেখানে 2 জন থাকে, একজন খুব একটা থাকে না, 3 জন থাকে, 5 জন অবধি থাকে। আজকে কোয়ারেন্টাইন করা মানে আপনি বাড়িতেও যদি কোয়ারেন্টাইন হন, আপনাকে একা থাকতে হবে, আপনি কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবেন না। আজকে এনআরএস এর হসপিটালে তাদেরকে কোয়ারেন্টাইন হতে বলা হলো, যেখানে তারা 3 জন, 4 জন, 5 জন একসাথে রয়েছে। এটাকে কোয়ারেন্টাইন বলে? পরবর্তীকালে অবশ্য তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। এবং আমার মাননীয়ার কাছে মানে এটা কি বলবো, মানে হাত জোর করে আমি বলতে চাই যে আপনি আরো বেশি করে পিপি, মাস্ক বলুন, আর যা যা দরকার সেটা আমাদের ডাক্তারবাবুদের দিন, নার্সদের দিন। এখনো প্রচুর মানুষ তারা কিন্তু এখনো এই ইকুইপমেন্ট পাননি এবং এইভাবেই এটা ছাড়াই তারা কাজ করে চলেছেন। আজকে যদি এই হেলথ ওয়ার্কার্সরা যদি বাড়িতে বসে যান, তাহলে আমি জানি না আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হবে। আরেকটা জিনিস বলতে চাই যে আজকে একটা র্যান্ডাম এসছে রাজ্য সরকার থেকে, যে যত বলা হচ্ছে যে বেশি করে আপনারা টেস্ট করুন, সেখানে বলা হয়েছে যে আপনারা টেস্ট করুন, অবশ্যই টেস্ট করুন, কিন্তু আপনাদের পারমিশন নিতে হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে। কেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নিতে হবে? আজকে যদি একটা পেশেন্ট ডাক্তারবাবুর কাছে আসেন এবং ডাক্তারবাবু যদি মনে করেন যে তার কোভিড সিমটমস হয়েছে, তার টেস্ট করা দরকার, তাকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে পারমিশন নিতে হবে। মানে আমার থানার ওসি বা আমার ডিএম বা আমার হয়তো তৃণমূলের কাউন্সিলর, আমি জানি না এটার মানেটা কি। এটা অত্যন্ত স্ট্রেঞ্জ একটা মানে এটা একটা সার্কুলার এসেছে, 16 তারিখে এসেছে। আমি আপনাদের আমার কাছে এই কপি আছে, সেখানে বলা হচ্ছে যে ডাক্তারবাবুরা নিজের থেকে টেস্ট করতে পারবেন না। আরেকটা জিনিস আমি আপনাদের নজরে আনতে চাই, সেটা হচ্ছে ডক্টর সুশান্ত কুমার রয়, উনি একজন চোখের ডাক্তার, ওনাকে ওএসডি করা হয়েছে নর্থ বেঙ্গলে কোভিড সমস্ত কেসকে দেখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে। আমার প্রশ্ন, একজন চোখের ডাক্তার এই প্যান্ডেমিকের ওএসডি হবেন? আমাদের রাজ্যে ভুরি ভুরি ডাক্তারবাবুরা রয়েছেন যারা এন্ডেমোলজিস্ট, যারা স্পেশাল পাবলিক হেলথ স্পেশালিস্ট, যারা লোকাল রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট, তাদেরকে ছেড়ে একজন চোখের ডাক্তার অপথ্যালমোলজিস্ট কেন ওএসডি করা হচ্ছে? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। কারণ কি আজকে পশ্চিমবাংলার এমন একটা সিচুয়েশন যেখানে মাথার উপর দিয়ে জল যাচ্ছে। এখানে আমি আমার আরেকটা আর্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আজকে অনেক রাজ্যে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আজকে উত্তরপ্রদেশে হচ্ছে, হরিয়ানাতে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে। আমার মনে হয় অবিলম্বে এটা পশ্চিমবাংলায় আনা দরকার, এই অ্যাক্ট লাগু করা দরকার। কারণ কি তা না হলে আমার মনে হয় যে আজকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানো যাবে না। আমি এই বলেই শেষ করতে চাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, লকডাউন মেনে চলুন। ভারত মাতার জয় হোক, জয় হিন্দ। বেশ, আমাদের বেঁচে থাকার জন্য যেমন এখন লকডাউন জরুরি, একই সঙ্গে মানুষকে তো খেতেও হবে, আর তার জন্য প্রত্যেকের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। সেই বিষয়টি জানতে প্রশ্ন করেছিলাম প্রখ্যাত শিক্ষাবিদ ও কাউন্সিলর শ্রীমতী অমৃতা বাসুকে। দেখুন উনি কি বললেন। আজকের দিনে এই মহামারী কোভিড-19 প্রকোপে পড়ে আমরা সবাই ঘরবন্দি। আপনারাও ঘরবন্দি, আমিও ঘরবন্দি। জগৎ বলতে যা বুঝতাম, যা কিছু বুঝতাম, সব এখন কয়েকটি স্ক্রিনে এসে আবদ্ধ হয়েছে এবং
যা কিছু তথ্য আমরা সংগ্রহ করছি তা এই স্ক্রিনগুলোর থেকেই সংগ্রহ করছি, সে স্মার্টফোন থেকে হোক, ফেসবুক থেকে হোক, বিভিন্ন রকম পত্রপত্রিকার যা যা ডিজিটাল সংস্করণ হোক সেগুলি থেকে হোক, এবং অফকোর্স যে কটি টেলিভিশন চ্যানেল আছে তার থেকে। বিশ্ব মিডিয়ায় হোক, আমাদের বাংলার বিভিন্ন নিউজ চ্যানেলে হোক, বেশ কিছু খবর আমাদের চোখে বারবার আসছে এবং সেই খবরগুলো থেকেই আমরা বেশ চিন্তিত হয়ে পড়ছি। এবং কি কি কারণে চিন্তিত হয়ে পড়ছি তার মধ্যে কিছু কিছু ব্যাপার নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। সবার আগে যেটা বলার, যেটা আজকেরই ঘটনা এবং আজকে সকলের চোখে পড়লো, এগুলো নিয়ে এই বিষয়টি নিয়ে আমি খুব বেশি আলোচনা করবো না, এটা নিয়ে হয়তো অন্যরা কেউ বলবেন, যে নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল একটি এমন রাজ্য সারা ভারতবর্ষে যেখানে কিনা যথেষ্ট সংখ্যক টেস্ট কিট থাকা সত্ত্বেও সব থেকে কম হারে কোভিডের টেস্টিং হচ্ছে। অর্থাৎ টেস্ট কিট যে নেই তা নয়, এর পেছনে কারণ হচ্ছে কিছু আমলা বা কিছু সরকারি আধিকারিক তারা না বলে দেওয়া পর্যন্ত ডাক্তারদের সে অধিকার নেই যে তারা এই টেস্টগুলি করাতে পারেন। এটি একটি নজিরবিহীন ঘটনা, এটা কিন্তু আর কোনো রাজ্যে বা আর কোনো দেশে শুনতে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। বাংলা চ্যানেল খুললেই সেখানে লিখিত বিজ্ঞপ্তি আসছে যে যথেষ্ট পরিমাণে আনাজ দ্রব্য ইত্যাদি, খাদ্যশস্য ইত্যাদি সব মজুত করা আছে বিভিন্ন রেশন দোকানে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে যা যা এসছে, লোকাল প্রকিউরমেন্ট যা যা হয়েছে, এবং তা নাকি যথেষ্ট পর্যাপ্ত। যারা যারা দিনমজুর তাদের একদম ডিটেলে তাদের নাম দিয়ে এবং তাদের কার কত বরাদ্দ সমস্তটাই তাদের দেওয়া হবে। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে তারা 3 মাসের জন্য খাদ্যশস্য একসঙ্গে তুলে নিতে পারেন। খুবই আশাব্যঞ্জক এই বিজ্ঞপ্তি, এবং সেটা শুনে আশ্বস্ত হতে হতেই পরের খবরটায় নজর চলে যাচ্ছে। পরের খবরটা হচ্ছে চতুর্দিক থেকে বিভিন্ন প্রতিবাদের খবর আসছে যে যারা স্লিপ নিয়ে, মাস্ক নিয়ে রেশনের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেশনের জন্য গিয়ে রেশনের দোকান পর্যন্ত পৌঁছচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে এক নয়, যথেষ্ট পরিমাণে তাদেরকে সেই মুহূর্তে আনাজ শস্য দেওয়া যাচ্ছে না, বা সেখান থেকে সেই দিনের মতন দেওয়া বন্ধ হয়েছে। কোনো বিশেষ অফিসে বা অন্য বিশেষ কোনো আধিকারিকের কাছে গিয়ে তাদেরকে সেই শস্য দ্রব্য ইত্যাদি জোগাড় করতে হবে, এবং কিছু বিশেষ দলের স্লিপ নিয়ে এলে নাকি সেই সব দ্রব্য তাদেরকে দেওয়া যাবে, নচেত নাকি তাদেরকে সেই সব দ্রব্য দেওয়া যাচ্ছে না। আবার এই খবরগুলো বারবার কানে আসছে যে এই শস্য দ্রব্য নাকি রেশনের দোকানে আসার আগে অন্যান্য বিশেষ বিশেষ কিছু অফিসে বেশ কিছু প্রায় 50% সেসব দ্রব্য সরিয়ে রাখা হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে আমাদের কাছে এরকম খবরও আসছে যে ডাইরেক্টলি কিছু কিছু দলীয় কার্যালয় থেকে নাকি এইসব রেশনের যাবতীয় সামগ্রী সব সেগুলি সেখান থেকে তাদেরকে বিলি করা হবে। আবার আমাদেরকে চ্যানেলে এইসব ছবিও দেখানো হচ্ছে বারবার করে, যে বিশেষ কিছু নেতা নেত্রীর ছবি এবং তাদের নাম লিখিত কাগজ সমেত এই রেশন দ্রব্য বিভিন্ন ভাগ ভাগ করে প্যাকেট করে রাখা আছে, এবং বিশেষ বিশেষ অঞ্চলে, বিশেষ বিশেষ এলাকায় সেগুলি ট্রাকে করে, ম্যাটেডোরে করে নিয়ে গিয়ে সেগুলো বিলি করা হচ্ছে। এবারে খাদ্য বন্টনের মতন একটা বিষয়, সেখানে কোনো সরকারি আধিকারিক না নিয়ে দলীয় যারা কার্যকর্তা তাদের সাহায্যে এই বন্টন ব্যবস্থা, এটা কতটা নৈতিক বা কতটা আইনসঙ্গত, এ বিষয়ে কিন্তু একটা বড় রকম প্রশ্ন আমাদের থেকেই যায়। ঠিক যেমন দিকে দিকে আমাদেরকে বলা হচ্ছে আড়তদারকে কোনো রকম প্রশ্রয় যেন না দেওয়া হয়, কোথাও যেন আমরা প্রয়োজনের অতিরিক্ত মাল যেন তুলে না রাখি, তাতে যেন কোনো কৃত্রিম অভাবের সৃষ্টি না হয়, সেগুলো যেমন আমাদের মতন সাধারণ মানুষকে বারবার করে বলা হচ্ছে। আবার সেই রকমভাবেই দেখছি যে মানুষ যখন যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ করতে পারছি না বা আমাদেরকে বারণ করা হচ্ছে, সেখানে কে বা কারা এভাবে খাদ্য সামগ্রী সরিয়ে রাখছে, এটা কি আবার আরেকটা দ্বিচারিতার লক্ষণ নয়? নিশ্চিতভাবেই একদিন ঝড় থেমে যাবে এবং পৃথিবী আবার শান্ত হবে।
কিন্তু তখন পুনর্বাসন এবং রিলিফ প্যাকেজ অবশ্যম্ভাবী হয়ে পড়বে এই সভ্যতাকে, এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম বিশিষ্ট কর্পোরেট স্ট্র্যাটেজি শ্রীমতী বিদিশা ব্যানার্জিকে। দেখুন উনি কি জানালেন। নমস্কার, আমার নাম বিদিশা ব্যানার্জি। আজকে আমি কয়েকটা কথা বলতে চাই। একটা খুব অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা ওয়ার্ল্ড ওয়ারের কম নয়। এই সময় যেটা সব থেকে এফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে ইকোনমি। টিভি খুললে আমরা শুনছি ঝড় থেমে যাবে, নিশ্চয়ই থামবে, কিন্তু তারপরে কি হবে সেটা নিয়ে কেউ কথা বলছে না। অনেক প্যাকেজ সরকার করছে, যেগুলো যখন এখানে আসছে সবার কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না। কেন পৌঁছচ্ছে না? কারণ সবার বোধহয় পলিটিক্যাল কালারটা এক নয়। এখন কি একটা মানুষের বিচার তার পলিটিক্যাল কালার দিয়ে করা উচিত, না তার মনুষ্যত্ব বা তার প্রয়োজনটা দেখা উচিত? জনধন যোজনা যখন হয়েছিল, আমি নিজে জানি, আমার কাজের লোক আমাকে নিজে বলেছেন, যে মিটি আমাদের বাড়িতে কাজ করে, যে সে যখন অ্যাকাউন্ট খুলতে গেছিল তাকে দেয়নি, বলেছিল ফর্ম আসেনি। আর যদি তার অ্যাকাউন্ট থাকতো, সে যে ডাইরেক্ট টাকাটা ট্রান্সফার হয়েছে সেন্টার থেকে সে পেত, সে পায়নি। সরকার অনেক যোজনা করেছে, ইকোনমিক প্যাকেজ দিয়েছে, সেগুলো যাতে সবার কাছে পৌঁছয়, যেটা গ্রাসরুট লেভেল বলে তাদের কাছে পৌঁছানো বেশি দরকার, সেটা যেন পৌঁছয়। এ তো হলো গ্রাসরুট লেভেল। তাহলে কি ওপরতলা কোনো ক্ষতি হয়নি? নিশ্চয়ই হয়েছে। ওপরতলা বলতেই সবাই দুম করে বলে ওই টেলিভিশনে আম্বানি আদানি। আরে আম্বানি আদানি আর গ্রাসরুট লেভেলের মধ্যে একটা বিশাল অংশ রয়েছে, ওই বার্গারের মাঝখানে চওড়া ফিলিংটার মতো। তাদের কথা তো কই বলছে না। তাদের কি হবে? এই যে অনেক আইটি কোম্পানি খুললো, যারা ছোট ছোট আইটি কোম্পানি, ধরুন অ্যানালিটিক্সে কাজ করছিল, এআই নিয়ে কাজ করছিল, তারা অনেক ছেলে মেয়ে আইআইটি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নিয়েছে। তাদের তো পুঁজি কম, তারা তো মাইনে দিতে পারছে না। দে মে ক্লোজ আপ, দে মে ফোল্ড আউট। এই ছেলে মেয়েগুলো চাকরি যাবে। তবে এরা কি কেউ নয়? হ্যাঁ, এদেরও আছে। সরকার করেছে, এমএসএমইর আন্ডারে ওরা লোন দিচ্ছে, ওরা ট্যাক্স ওয়েভার করছে, অনেক কিছু করছে। কিন্তু এটা যদি আমরা সবার কাছে পৌঁছতে না দিই, নিজেদের পার্সোনাল পলিটিক্যাল গেইনস এর জন্য, তাহলে খুব ভুল হবে। কিছু কিছু সময় এই পলিটিক্যাল গেইনস, পলিটিক্যাল কালার, আমি ভোটে জিতবো কিনা, পরের বছর আমার গদি থাকবে কিনা, সেটা ভুলে উঠে দাঁড়াতে হয়। আজ এমন একটা সময় এসে সবাইকে উঠে দাঁড়াতে হলে সবার হাত ধরা দরকার। সবাই করছে, বড় বড় কোম্পানিরা, তারা হসপিটাল করেছে, তারা কোটি কোটি টাকার দান দিয়েছে, যে দানগুলো ফান্ডগুলো ইউজ হচ্ছে। আরে ভেবে দেখুন তো, একটা রং পছন্দ হয়নি বলে আমি পিপিই দেব না আমার ডাক্তার নার্সদের? এটা তো হয় না। আমার আগে কেন আমি মানুষের, আরে সবাই বাঁচলে তো আমি বাঁচবো, কেউ যদি না থাকে আমি তো একা থাকতে পারবো না, তাই না? ধরুন না আপনার এই গড়িয়াহাটে এই যে হাজার হাজার হকারদের, গড়িয়াহাট, শ্যামবাজার, হাতিবাগানে হাজার হাজার হকারদের চৈত্র সেলটা চলে গেল, তারা কি করবে? তারা তো ঠিক ওই দিন আনি দিন খাই মজুর নয়, তাদের কথা ভেবেছেন? তাই এই যে একটা এমএসএমই, এই যে একটা ডিফারেন্ট নাবার্ড এর আন্ডারে যে প্যাকেজগুলো গভর্নমেন্ট দিয়েছে, কেন্দ্রীয় সরকার দিয়েছে, আমাদের প্রত্যেক রাজ্য, স্পেশালি আমাদের রাজ্যের উচিত সবার কাছে সেটা পৌঁছে দেওয়া। একটা জনমত তৈরি করা দরকার। সরকার কি ফিডব্যাক নিয়েছে যে কারা কারা আটকে পড়েছে? নাইনি। তাই আমার মনে হয় এখন সময় হয়েছে সবাই মিলে একসঙ্গে এই কাজটা করা। আসুন সবাই মিলে গড়ে তুলি, সবাইকে সবকিছু পৌঁছে দিই, পলিটিক্যাল কালারের ঊর্ধ্বে। নমস্কার। বাংলা এখন করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে উত্তাপ। নেটিজেনরা মজা করে এও লিখছে যে যেভাবে চলছে এরপরে হয়তো মৃত্যুর কারণ হিসেবে লেখা হবে জন্ম। কিন্তু যতই মজা করি না কেন, তথ্য নিয়ে তাত্ত্বিক আলোচনায় রিয়েলিটিটা প্রকাশ করার জন্য আমরা যোগাযোগ করেছিলাম বাংলার অন্যতম সেরা অ্যানালিস্ট শ্রী অর্ণব মিত্রের সাথে,
দেখুন উনি ঠিক কি জানালেন আমাদের। নমস্কার, আমি অর্ণব মিত্র। বেঙ্গল থিংসের পক্ষ থেকে আমি আপনাদের বলবো ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে ডেটা হাইডিং এটা whether it is a myth or a reality, মানে ডেটা হাইডিংটা সত্য না মিথ্যা। তো সত্য না মিথ্যা এটা বিবেচনা করার আগে আমরা কিছু দেখে নিই যে আমাদের কাছে কি তথ্য আছে। আজকে সারা বিশ্বে 22.5 লক্ষর মতন মানুষ এই চাইনিজ করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের দেশ ভারতবর্ষে মোটামুটি এখন 15,500-এর কাছে পৌঁছে গেছে সংখ্যাটা। এক্সাক্ট সংখ্যাটা হলো এই মুহূর্তে 15,467। আমরা দেখেছি যে বিভিন্ন যে আরবান এরিয়াস গুলো আছে বিভিন্ন জায়গায় সারা বিশ্বতে, মানে সেটা নিউ ইয়র্ক হতে পারে, লন্ডন হতে পারে, মুম্বাই, টোকিও, এই সব আরবান এরিয়াগুলিতে বেশি সংখ্যায় করোনা এফেক্টেড ধরা পড়ছে। এবং আজকে সারা বিশ্বে আমেরিকা, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এগিয়ে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশ ভারতবর্ষ একটি মানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা, তাও আমাদের দেশে সেরকম সংখ্যা এখনো আমরা পাইনি। 15,467, এটা প্রায় যেখানে 136 কোটির কাছাকাছি আনুমানিক যে আমাদের জনসংখ্যা, তার কাছে 15,467 কোনো সংখ্যাই নয়। এটার মূল কারণ হলো, আমি যেটা মনে করছি যে এটার মূল কারণ হচ্ছে যে সেই রকম ভাবে টেস্ট হয়নি, টেস্ট পেনিট্রেশন হয়নি। টেস্ট পেনিট্রেশন কি? টেস্ট পেনিট্রেশন হচ্ছে যে টোটাল জনসংখ্যার কত পার্সেন্টেজ টেস্ট করা হলো, কত পার্সেন্টেজ মানুষকে টেস্ট করা হলো। আমাদের দেশে সেইভাবে মানে সমস্ত লোককে টেস্ট করা যায়নি, খুবই কম টেস্ট পেনিট্রেশন এখন অব্দি। কিন্তু যেখানে যেখানে করা গেছে, সেখানে মানে যেখানে সন্দেহ হয়েছে যে এখানে সংক্রমণ হয়েছে বা কেউ তার সিমটম নিয়ে এসেছে যারা, তাদেরকে টেস্ট করা হয়েছে। এবং আমাদের দেশে আমরা দেখছি এই মুহূর্তে যে 15,000 15,500-এর কাছাকাছি সংখ্যাটা, তার মধ্যে এগিয়ে আছে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে। পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে বলতে গেলে ঠিক আছে, সেইটা প্রথমে দেখলে মনে হবে যে ভালোই তো পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে। কে চায় যে রোগ হোক? কেউ তো চায় না যে আমার রোগ হোক। তো ঠিক আছে, পশ্চিমবঙ্গ এখন 11 বা 12 নম্বর স্থানে আছে পুরো মানে সংখ্যার পরিপ্রেক্ষিতে। কিন্তু এতে একটা ক্যাচ আছে, একটা ট্র্যাপ আছে এতে। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে সংখ্যাটা হলো, সেটা হচ্ছে 287। আজকে সরকারি ওয়েবসাইট থেকে যেটা আমরা উপলব্ধি করছি, মানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, সেখান থেকে উপলব্ধি করেছি যে পশ্চিমবঙ্গের সংখ্যাটা হলো 287। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু সেইভাবে টেস্ট হয়নি। পশ্চিমবঙ্গে টেস্ট পেনিট্রেশনের পার্সেন্টেজ হচ্ছে 0.004%। আগে 0.004%, মানে এটা খুবই কম। 1 লক্ষ মানুষের মধ্যে 4 জনের টেস্ট করা হয়েছে। তো এই সংখ্যাটা খুবই কম তুলনামূলকভাবে, মানে আর এবং এটা আপনাদের বলে দিই যে এটা আমরা একটা সমীক্ষা করলাম, তাতে দেখলাম যে এটা হচ্ছে আমাদের দেশের মধ্যে সবচেয়ে কম, ইনক্লুডিং সমস্ত যত ইউনিয়ন টেরিটরি আর স্টেট আছে, তাদের মধ্যে থেকে সবচেয়ে কম টেস্ট পেনিট্রেশন আজকের ডেটে পশ্চিমবঙ্গে। তাই জন্য সংখ্যাটাও কম, মানে আক্রান্তদের সংখ্যাটা কম দেখাচ্ছে। এবার প্রশ্ন হলো যে আক্রান্তদের সংখ্যাটা যদি কম দেখাচ্ছে তাহলে ব্যাপারটা কি? কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে টেস্ট কতজনের টেস্ট করা হয়েছে। আজকে সকালের রিপোর্ট অনুযায়ী 4,212 জনের টেস্ট করা হয়েছে
এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে, তার মধ্যে 287। আর এইটা যে এটা যদি রেশিও করি, এটা হচ্ছে কনভার্সন রেশিও। কনভার্সন রেশিও মানে আমি ধরুন প্রতি 100 জনকে যাদেরকে টেস্ট করা হলো, সেই টেস্ট করে থাকা প্রতি 100 জনের মধ্যে কতজন কতজন করোনা পজিটিভ পাওয়া গেল। তো সেই সংখ্যাটা আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়াচ্ছে হচ্ছে 7%, 7%, উইচ ইজ অনলি সেকেন্ড টু নিউ দিল্লি বা দিল্লি স্টেট। দিল্লি স্টেটে এটা 8%, পশ্চিমবঙ্গ সেকেন্ড। টেস্ট কম হচ্ছে কিন্তু কনভার্সন রেশিও হাই। তার মানে আপনি ভাবুন যে পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে। দিল্লিতে অনেক বেশি টেস্ট হয়েছে, দিল্লিতে প্রায় 21,409টা টেস্ট হয়েছে আজ সকালের রিপোর্ট অনুযায়ী। সেই জায়গায় পশ্চিমবঙ্গে 4,212টা টেস্ট হয়েছে। কিন্তু দিল্লিতে যে পজিটিভ কেসেসের সংখ্যা 1707, সেই অনুযায়ী কনভার্সন রেশিও 8%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 7%। কিন্তু পশ্চিমবঙ্গে দিল্লির থেকে প্রায় অনেক কম টেস্টিং হয়েছে। আর দিল্লির জনসংখ্যা কম, সেই হারে আপনাকে প্রায় আমি বলে দিতে পারি যে দিল্লিতে 27 গুণ বেশি টেস্টিং হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তো এই সময় দাঁড়িয়ে কি করা উচিত, যে আমি বলবো যে প্রথমেই টেস্টের সংখ্যা বাড়ানো হোক, আরো র্যাপিড টেস্ট করা হোক। যার মানে সংক্রমণের কোনো সিমটমস দেখা যাচ্ছে, কোনো উপসর্গ দেখা গেছে, তাকে ইমিডিয়েটলি টেস্ট করা দরকার এবং সেই টেস্টের রিপোর্ট যাতে তাড়াতাড়ি পাওয়া যায় সেই ব্যবস্থা করা দরকার। আর অনেকে বলছে যে পশ্চিমবঙ্গে বলছে না পশ্চিমবঙ্গ প্রশাসন, কিন্তু যদি না বলছে পশ্চিমবঙ্গ প্রশাসন, তাহলে আমি বলে দিচ্ছি যে দেখুন, না বলে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না। কেননা এটা ধরা পড়বেই। দেখুন, এটা তো ধরা পড়ে গেছে। এখন তো এই তো টেস্ট পেনিট্রেশন রেশিও অনেক কম আর কনভার্সন রেশিও অনেক হাই। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো বেশি করে আরো টেস্ট করা উচিত, যাতে আমাকে দেখতে হবে যে আরো কত মানুষ মানে আক্রান্ত হয়েছে। না হলে তো ছড়িয়ে পড়তে পারে এটা। যদি আমি টেস্ট না করি তাহলে তো আমার কাছে সংখ্যাটা না থাকলে আমি প্রশাসনকে ঠিক নির্দেশ কি করে দেবো, বা প্রশাসন ঠিক করে কাজ করবে কি করে? প্রশাসন যদি এটাকে লুকিয়ে থাকে তাহলে তারা নিজের পায়ে কুড়ুল মারছে। ঠিক আছে, মানে আমি বলছি যে এই বুদ্ধিটা যদি কেউ দিয়েও থাকে, আমি জানি না দিয়েছে কিনা, কিন্তু কেউ যদি দিয়ে থাকে এরকম বুদ্ধি, মানে সে যে হচ্ছে 1 নম্বরের মূর্খ ডেটা অ্যানালিস্ট, সেটা আমি প্রমাণ করে দিতে পারি। তাই জন্য এটা করে কোনো লাভ হচ্ছে না, বরং সে উল্টে ক্ষতি হবে, সে আরো ফাঁসবে। কেননা এরকম ভাবে ডেটাতে মিথ্যে বলা যায় না। ডেটাতে দেখুন, ডেটা অ্যানালিটিক্সে ধরা পড়ে যাবে এটা। আর এটা করলে কিন্তু যে এটা করছে তারই সবচেয়ে বেশি ক্ষতি হবে, অন্য কারুর ক্ষতি হবে না। এবং বরং ঠিক আছে, সমাজের তো ক্ষতি হবেই, মানে তার ক্ষতি হবে, তাই জন্য তার ধরুন সমাজের ক্ষতি হবে। তো এটা তো করা উচিত নয়। তাই জন্য সঠিক মানে পরিস্থিতিটা, সঠিক কি পরিস্থিতি আছে সেটা জানা দরকার। তাই জন্য ডেটা নিয়ে কখনো ছেলে খেলা করা উচিত নয়, বা কোনো রকম মানে তাতে মিথ্যে কথা বলা উচিত নয়। কেননা ডেটাই হচ্ছে, তথ্যই হচ্ছে আসল। আজকে এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য ভুল দিলে মানে সে তো কি বলবো, তার তো সবকিছু সর্বনাশ হয়ে যাবে। সে এরকম করা উচিত নয়। যদি কেউ করে থাকে তাহলে সেটাকে ঠিক করা উচিত। এবং সঙ্গে সঙ্গে আমি বলছি, এখন এই মুহূর্তে দরকার যে আরো বেশি করে টেস্ট করা এবং সেই সঠিক সংখ্যাটা জানানো মানুষকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ঠিক আছে, দেখুন এই যে করোনা ইয়েতে আমি একটা আজকে বিশ্লেষণ করছিলাম, সারা বিশ্বর ডেটা নিয়ে দেখছিলাম। তো তাতে আমি দেখলাম যে ইসরায়েল একটা দেশ যারা কিনা তাদের প্রায় 2% বেশি, মানে 2.16% অফ দেয়ার পপুলেশনকে তারা টেস্ট করতে পেরেছে। জার্মানিও আছে, জার্মানিও 2.08% পপুলেশনকে করতে পেরেছে টেস্টিং। আমেরিকায় 1%-এর একটু বেশি। আমেরিকাতে অনেক বেশি সংখ্যক লোক, প্রায় 7,10,000-এর বেশি লোক আক্রান্ত আজকে। কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে যে জার্মানি আর ইসরায়েল তার মধ্যে থেকে সবচেয়ে উপরে। ইসরায়েল
2.16%, 2% বেশি লোককে তারা পরীক্ষা করে ফেলেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইসরায়েল যে এই বেশি সংখ্যক লোককে পরীক্ষা করেছে এবং তাদের রিকভারি রেট, মানে তাদের রিকভারি রেটও 95% বেশি, তার থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের মতো দেশ তারা যেহেতু সংখ্যাগুলোকে ঠিক করে এবং তারা প্রোঅ্যাক্টিভলি টেস্টিং করে সঠিক সংখ্যাগুলো নিজের হাতে নিয়ে রেখেছে বলে তারা পরিস্থিতির মোকাবিলা, তারা পরিস্থিতির সঙ্গে লড়াইটা করতে পেরেছে তারা, এবং তারা 95% রিকভার করে এসছে। সেই জন্য বলছি যে ইসরায়েলের যে মডেলটা আছে তার থেকে শিক্ষা নেওয়া দরকার। এবং তাছাড়া আরেকটা কথাও বলছি, আই উইল লাইক টু এন্ড মাই talk with this ending note that Israel has tested more than 2.16% of their population, and they have also recorded a very good recovery rate of 95.36%, and I believe this has been only possible because over the years a nation like Israel, they have actually built their assets and they have got rid of their liabilities. Thank you very much. ধন্যবাদ সবাইকে, নমস্কার। বেঙ্গল থিংস এর পক্ষ থেকে আমাদের প্যানেলিস্টদের অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা নিশ্চিত মানুষ এই যুদ্ধ জিতে যাবে, দেশের মানুষ খেতে পাবে, চিকিৎসা পাবে। আমরা নিশ্চিতভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবো। দেশের ছাত্র যুবক কাজ পাবে, দেশের অর্থনৈতিক নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবে। আমরা আশা করি প্রশাসন নিশ্চিতভাবেই এই সময় মানুষের পাশে দাঁড়াবে। আসুন আমরা শপথ করি, আমরা কঠোরভাবে এই লকডাউন মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াবো। আপনাদের এই যুদ্ধে বেঙ্গল থিংস সর্বদা আপনাদের পাশে আছে। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।